এই যে বিতর্কের কথা যেটা বললো যে একদম শুরু থেকেই মনে হচ্ছিল যে একটা বিতর্ক বিতর্ক বিতর্ক, যেমন হচ্ছে গিয়ে রেফারিকে ঢুকতে না দেওয়া, ইরান জাতীয় দল মেক্সিকো থেকে এসে হচ্ছে গিয়ে আমেরিকায় খেলা, এগুলো তো অত্যাচার। এগুলো আসলে ফিফার ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা আসরে এটা এক্সপেক্টেড না। এরপরে রেফারি নিয়ে দেখেন, এমন না যে আমজনতা কথা বলেছে, নট অনলি আর্জেন্টিনার ম্যাচের অনেকগুলো, ইভেন তো আমার তো মনে হয় ব্রাজিলকেও অনেক বেশি ফেভার দিয়েছে রেফারি, এবং বড় দলগুলোকে কিছুটা ফেভার তো রেফারি দিয়েছেই। আপনি এই একটা শোতে বলছিলেন যে হচ্ছে বড় দলগুলোকে এরকম হয়তো ওভারলুক করে। আপনার কাছে এই ওয়ার্ল্ড কাপটা কি আসলে মানে কোনো ওয়ার্ল্ড কাপই বিতর্কের ঊর্ধ্বে না, এটা সত্য, দিন শেষে মানুষেরই তো সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই বিতর্কগুলা, রেফারির বিতর্কটা বাদ দিলাম, বাইরের বিতর্কগুলা যে আসলে এই ওয়ার্ল্ড কাপের সৌন্দর্যটা নষ্ট করেছে অনেকটা? না, ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য নষ্ট থেকে মেন ফ্যাক্ট হলো যে যখন 48টা দেশ বিশ্বকাপ ফুটবল খেলবে সেখানে কিন্তু কিছু কন্ট্রোভার্সি থাকবেই। একদম ফেয়ার আপনি একটা বিশ্বকাপ শেষ করতে পারবেন না। বাট যে কন্ট্রোভার্সিগুলি সামনে আসছে ডেফিনেটলি এগুলি আনএক্সপেক্টেড ছিল, কিছুতে একদমই আনএক্সপেক্টেড ছিল। যেটা যদি চিন্তা করেন, আপনার ইউএস এর স্ট্রাইকার ভালাগনের রেড কার্ড পাওয়ার পরে সে নিষিদ্ধ না হয়ে পরবর্তী ম্যাচ খেলছে। হ্যাঁ, এবং ডোনাল্ড ট্রাম্প আবার বলেছে যে আমি ফোন দিয়েছি। হ্যাঁ, সো এগুলি তো আসলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের দ্য গ্রেটেস্ট শোজ অন আর্থে এই ধরনের কন্ট্রোভার্সি হওয়া উচিত ছিল না একদম। ইভেনচুয়ালি ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি হচ্ছে আর্জেন্টিনার ম্যাচগুলি নিয়ে যদি দেখেন, সেখানে অনেক রকমের কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে। অনেকে বলছে যে এখানে বিশাল একটা ফেভার পাচ্ছে আর্জেন্টিনা। হ্যাঁ, সো এই ধরনের জিনিসগুলি কিন্তু সামনে আসছে, এবং এটা ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে ওয়ার্ল্ড কাপের কিছুটা হলেও তো রং হারিয়েছে। হ্যাঁ, বিকজ এটা তো আসলে কোনোভাবেই বিলিভ করা জায়গা না যে একটা দল ফিফার এত বড় একটা ইভেন্ট, সবথেকে পৃথিবীর সবথেকে বড় ইভেন্ট, এখানে কেউ ফেভার করবে এবং সারা পৃথিবীর মানুষ যেটা ইভেন্টটাকে দেখছে। হ্যাঁ, সো কিছু হয়তো কন্ট্রোভার্সি হয়েছে যেটা হয়তো পরবর্তী সময় ক্লিয়ারিফাই করেছে ভিআর বা রেফারি অ্যাসোসিয়েশন বা ফিফা। হ্যাঁ, পরবর্তীতে হয়তো মানুষের কনফিউশনগুলি দূর হয়েছে, বাট ওই অন দ্য মোমেন্ট আসলে মানুষ কিন্তু এগুলিকে কিন্তু খুব নেগেটিভলি নিয়েছে। এইগুলো নিয়ে আলোচনাগুলো আসলে মানে মানে বিশ্বকাপের সৌন্দর্যে কিছুটা মানে কিছুটা তো ধাক্কা দেয়। বাট এই ধরনের এত বড় ইভেন্টের তো কিছু কন্ট্রোভার্সি থাকবে, আদারওয়াইজ আপনি আলোচনা করবেন কি? আরেকটা জিনিস কিন্তু এমিলি ভাই এবার ওয়ার্ল্ড কাপে হয়েছে, সেটা কখনো হয়েছে কিনা আমার জানা নেই, আমি অন্তত ঘাটাঘাটি করে খুঁজে পাইনি, যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া। এবং এটা নিয়ে কিন্তু যখন বিডিং হয় তখন কিন্তু কখন ওয়ার্ল্ড কাপ করা হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাইম জোন, বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, সব জায়গায় তো এক এনভায়রনমেন্ট না। টেক্সাসে, ডালাসে অনেক সময় অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয়, আটালান্টায় তৈরি হয়, মায়ামিতেও মনে হয় তৈরি হয়েছে, রাইট? হ্যাঁ, কিছু কোথাও মানে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও ঝড় হচ্ছে, মানে একটা হিজিবিজি অবস্থা। তো এই ধরনের পরিস্থিতিগুলোও তো হচ্ছে গিয়ে ফিফার জন্য একটা লেসন, যে বড় দেশে যখন, যেমন রাশিয়া ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু পুরো রাশিয়ার কোন কোন অঞ্চলে খেলা দিয়েছে, যে জায়গাগুলোতে সামারে অন্য কোনো ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে আছে পুরো ওয়ার্ল্ড কাপে শুধু ফাইনালের দিন মস্কোতে বৃষ্টি হয়েছে, ফ্রান্স এবং হচ্ছে ক্রোয়েশিয়ার ফাইনালের দিন, এবং ওই দিন যে বৃষ্টি হবে আমরা হয়তো জানতাম না, কিন্তু সকালবেলা যখন বের হচ্ছি ফাইনাল ম্যাচের প্রিপারেশন নিয়ে, তখন দেখছি সবাই হচ্ছে গিয়ে হাতের মধ্যে না এক ধরনের রেইনকোট, পলিথিন ওয়ান টাইম রেইনকোট, ঝকঝকে আকাশ, কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলতেছে যে হচ্ছে গিয়ে বৃষ্টি হবে। ঠিক ওই সময় ওয়ার্ল্ড কাপ মানে ম্যাচটা শেষ হয়েছে, পুরস্কার বিতরণী শেষ, তখন বৃষ্টি নামলো। তো পুরো ওয়ার্ল্ড কাপটা কখন শুরু হবে কখন শেষ হবে, আমি পরে একজনের কাছ থেকে শুনছিলাম যে এটা আসলে নির্ধারিত, যে এই সময়ের মধ্যে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এবার মনে হয় মানে যুক্তরাষ্ট্রের এই ওয়ার্ল্ড কাপে যুক্তরাষ্ট্রেই আর কি এই ক্রাইসিসটা হলো, এটা তো ফিফার জন্য একটা লেসন, রাইট? হ্যাঁ, মানে একদিক দিয়ে তো বলবো বিশাল বড় একটা শিক্ষা। তার কারণটা হচ্ছে যে মানে এমিলি ভাই যেটা বলছিল যে কন্ট্রোভার্সি থাকবে না তো ওয়ার্ল্ড কাপ ভালো হবে না, কিন্তু কন্ট্রোভার্সিটা থাকবে হচ্ছে আপনার ওই 90 মিনিট নিয়ে। সেখানে রেফারির ডিসিশন, তর্ক বিতর্ক, কে ফাউল করলো, রেড কার্ড হলো কিনা, বা গোলটা অফসাইড ছিল কিনা, এগুলো হচ্ছে প্রাণবন্ত বিতর্ক, যেটা করে আমরা সবাই মজা পাবো, অ্যানালাইসিস হবে। কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে কিছু আপনার এমন বিতর্ক আসলো যেগুলো বেসিক জিনিস, যেটা হওয়ারই কথা না, লজিস্টিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এরকম একটি ব্যাপারগুলো।
সবার আগে যেটা হচ্ছে যে ইরানের সাথে যে আচরণটা, মানে রেফারির সাথে যে আচরণটা, মানে ওয়ার্ল্ড কাপকে গ্রেটেস্ট শো অন দি আর্থ বলা হয় এই কারণেই যে যখনই এক মাস খেলা হয় তখন কোনো পলিটিক্যাল সোশ্যাল কোনো মানে জাতপাত ধর্ম কোনো কিছুই আসলে কেউ কনসিডার করে না, সবাই এক হয়ে যায় এবং সবাই সবার জন্য কনসিডার করে। ধরেন যে ভিসার ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকে না, বা ধরেন যে আপনি ট্রাভেল কত ইজিলি করতে পারেন বা দর্শকদের জন্য কতটা সহজে আর কি জিনিসটা হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে সবাই ছাড় দেয় সবার জায়গা থেকে, যার কারণে এই জিনিসটা প্রাণবন্ত হয়ে যায়। কিন্তু এইবারে ওয়ার্ল্ড কাপে মানে মাঠের বিতর্ক তো আছেই, তা থেকেও বেশি ছাপিয়েছিল মাঠের বাইরের বিতর্কগুলো, যেগুলো কিনা মানুষকে মানে অনেকটা বলবো যে বিতর্ক এবং বিরক্তিরও উদ্রেক করেছে। এবং মানে ফিফাকে মানুষ এই কারণেই এত বেশি ভরসা করে যে তারা ডিসিশন দেওয়ার ক্ষেত্রে সবসময় সবার জন্য সমান, সেটা নেদারল্যান্ডস হোক বা নেপাল, তাদের দুজনের জন্য কিন্তু সমান সমান ডিসিশন থাকে। এই ওয়ার্ল্ড কাপে এসে কেন যেন একটু মনে হয়েছে যে বড় দলদের সুবিধা বা হচ্ছে যাদের কিনা একটু ভালো দেশ তাদের প্রতি এক ধরনের ডিসিশনটা হেলে যাওয়া, তো এই জিনিসগুলো আসলেই একটু বেদনাদায়ক ছিল। এবং যার কারণে এক ধরনের আমি বলবো যে ফিফার একটা ইমেজ সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ বা নেক্সট ইভেন্টগুলোতে ফিফাকে এমনভাবে আসলে আপনার মানে হোস্ট করতে হবে যাতে এই যে মানে সন্দেহের উদ্রেকটা যাতে আরও মাত্রা ছাড়িয়ে না যায় আর কি। আমরা এই ধরনের কন্ট্রোভার্সিগুলো যখন এমন সময় দেখি, আমার আমার ধারণা যেটা বলে যে ফিফারও তো নির্বাচন আছে, ওখানেও তো অনেক ধরনের খেলাধুলার বিষয় আছে, পাওয়ার এক্সারসাইজের বিষয় আছে। সেপ ব্ল্যাটারকে তো দুর্নীতির দায়ে সরেই যেতে হলো, এবং সেই দুর্নীতি কাতার ওয়ার্ল্ড কাপ নিয়ে, সেই কাতার যখন ওয়ার্ল্ড কাপের বিডিংয়ে পেল, আপনার মনে আছে পশ্চিমা নিষেধাজ্ঞা একের পর এক, সৌদির সাথে সম্পর্ক খারাপ, যুদ্ধ বেঁধে যায় যে অবস্থা, কাতার যাতে ওয়ার্ল্ড কাপটা না করতে পারে এর জন্য কত ধরনের নিষেধাজ্ঞা, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে ওয়ার্ল্ড কাপটা পায়, রাশিয়া যখন 18 সালে ওয়ার্ল্ড কাপ পেলো, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কাপ লাগবে, 26 সালে তারা ওয়ার্ল্ড কাপটা নিল, ইনফান্তিনো আসলো, তারও তো নির্বাচন করতে হবে। এই এই বিষয়গুলো কি ঘটে? আমরা তো আমাদের লোকাল সে কিন্তু চেষ্টা করতেছে, মানে সেখানে দেখলাম ইনফ্যান্টিনো অলরেডি নাকি 200 ভোট রেডি তার, হ্যাঁ চতুর্থ টার্মের জন্য সে অলরেডি সবার কাছ থেকে ইয়ে করে নিয়েছে যে ভোটিং এর আগে এক ধরনের পজিটিভ যে ইয়ে বলে যে সমর্থন, সেই সমর্থনটা অফিসিয়ালি সে তার ওয়ার্ল্ড কাপের বাইরে একটু ক্রীড়া রাজনীতিতে আসি, তার 200 ভোট রেডি, এটা কি অফিসিয়ালি সে ঘোষণা দিয়েছে? আমি কোন একটা বিয়াতে দেখলাম 200টা অলরেডি তার কনফার্ম, মানে 200 জন তাকে সমর্থন করছে যে তাকে নেক্সট ফিফা, মানে 211টা দেশের মধ্যে 200টা দেশ সমর্থন করেছে, মানে সে আবার আমি তো এখনই বলে দিতে পারি তাকে কে কে সমর্থন করবে না। ও ইউরোপের কান্ট্রিগুলো আর কি সমর্থনের মধ্যে নাই, আমার মনে হয় না যে হচ্ছে গিয়ে না, এটা আপনার ভুল ধারণা। এটা রাশিয়া সমর্থন করবে, এটা সে ম্যানেজ করে ফেলবে, রাশিয়া সমর্থন করবে, পাওয়ারটা আছে আর কি, হ্যাঁ সে পাওয়ারটা আছে, বিকজ সে কালকে দেখবেন যে প্রাইস ডিস্ট্রিবিউশনের সময় ডোনাল্ড ট্রাম্পকে পুশ করছে, বিকজ পুরস্কার ওখান থেকে সরছিল না, সে ছবি তুলবে আর কি। সো ডোনাল্ড ট্রাম্প তো একটা বিশাল ফ্যাক্ট সারা পৃথিবীর জন্য, তাকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য এক প্রকার সে অনেক রিকোয়েস্ট করছে, তারপরে সে যাচ্ছিল না, একটা সময় তাকে দেখলাম যে সে ধাক্কা মারছে, মানে পুশ করছে যে আপনি ওখান থেকে সরেন। সো ফিফা প্রেসিডেন্ট, এটা তো বিশাল একটা ফ্যাক্ট সারা পৃথিবীর জন্য। সো ওই জায়গাটা আপনাকে রাখতে হলে আপনার ওই ধরনের ব্রেন লাগবে। তার প্যারালাল কম্পিটিটর কে কেউ আছে? সেফরিন ইউএফএ, আমাকে সরি আমি ভাই, সেটা হচ্ছে যে ইউএফএর যে প্রেসিডেন্ট সেফরিন, সে আর কি অনেক বেশি চেষ্টা করছিল, এই কারণে ইউরোপিয়ানরা দেখবেন যে ইনফান্তিনোকে খুব একটা বেশি সাপোর্ট করে না, এবং তার মধ্যে সবার উপরে মনে হয় জার্মানি যে সাপোর্ট করে না অফিসিয়ালি 11টা দেশের মধ্যে। আমার জানা মতে ইলেকশনে আর কি দুইজন দৌড়ে আছেন, একজন হচ্ছে ইউএফএর প্রেসিডেন্ট সেফরিন, আর একজন হচ্ছে এএফসি প্রেসিডেন্ট, যে পুরো নাম অনেক বড়, উনি এখন প্রেসিডেন্ট, খুব সম্ভবত আব্দুল সামথিং কি জানো, কাতারের না আই থিংক উনি, নামটা মানে এটা মনে পড়ছে না, উনি বেশ কয়েকবার কি প্রেসিডেন্ট ছিলেন। সো এখন আসলে এখানে অনেক মানে স্পন্সর, তারপরে হচ্ছে আপনার যে ডোনেশন, ফিফা বিশ্বকাপের সঙ্গে এটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে মনে হয় ইউরোপের অন্তত 10টা দেশ ইনফান্তিনোকে কোনোভাবেই সাপোর্ট করবে না, তার মধ্যে প্রথম আছে জার্মানি। না, আপনার 10টা 20টা 15টা দেশ না, 10টা দেশের কথা, 10টা দেশের কথা আমি বলছি এই কারণে, নিচে খেলা একটু টেবিলের নিচে, হ্যাঁ টেবিল আন্ডার টেবিল খেলা, এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি, কারণ আমাদের দেশেরও অনেকেই হচ্ছে গিয়ে এইসব খেলার সঙ্গে
আমরা রাজনীতি খুব ভালো প্রত্যক্ষ বুঝি, আমরা পরোক্ষভাবে রাজনীতি খুব ভালো বুঝি। বুঝে আমরা সেগুলো আপনি জানেন, আপনি ওই সময় একদম রানিং প্লেয়ার। আমরা সাংবাদিকতা করার সুবাদে অনেক খবরই পুরো খবর পাই। কিন্তু ধরেন সে রাশিয়া, সৌদি আরব কিংবা আপনি ইরানের কথা যদি ধরেন, আপনি ভেনিজুয়েলার কথা যদি ধরেন, লাতিন আমেরিকায় ঠিক আর্জেন্টিনার অপোনেন্ট যে দেশগুলো যারা ব্রাজিল বেল্টের, তারা কেউ ইনফান্তিনোকে সমর্থন করবে না। আমি গতকালকেই একটা দেখছিলাম যে এই বিশ্বকাপের মঞ্চে সে ভোটের মেকানিজম করবে এবং সে তাই করেছে। এবং এর বিরুদ্ধে অন্তত ইউরোপের 10টা দেশ এবং সারা পৃথিবীর 30টা দেশ অলরেডি সোচ্চার। আমার মনে হয় এবারের ফিফা বিশ্বকাপ শেষে সামনের যেই ভোটিংটা হবে, এখানে সুপার পাওয়ারদের একটা ভয়াবহ খেলা হবে। এই খেলায় ইনফান্তিনো কিভাবে টিকে থাকবে? আমি সেটা মনে করছি না। আচ্ছা। আপনি যাদের নাম বলছেন তারা হয়তো ইনফ্যান্টিনোকে হয়তো সমর্থন করবে না। সারা পৃথিবীর যে দেশগুলি আসলে ফিফার অ্যাফিলিয়েটেড, হ্যাঁ, তাদের 150টা দেশ আছে যাদেরকে আসলে কনভিন্স করার মতো ক্ষমতা কিন্তু ফিফা সেপ ব্ল্যাটারের ছিল না? ছিল, ডেফিনেটলি ছিল। বাট আপনি যদি দেখেন ইনফ্যান্টিনো যেটা করবে, আমার কাছে যেটা মনে হয় যে ডেভেলপমেন্ট কান্ট্রিগুলি তাদেরকে সে অলরেডি কনভিন্স করে ফেলছে, হ্যাঁ, বিকজ সে আসলে যেভাবে আসলে ফিফা ফান্ডগুলি যেভাবে এখন রাইজ করছে, হ্যাঁ, এই ডেভেলপমেন্ট কান্ট্রিগুলিকে যেভাবে খুশি রাখছে, তারা আমার কাছে মনে হয় যে এই নির্বাচনে ফিফা এই মানে বর্তমান প্রেসিডেন্টের বাইরে যাবে না।